আসসালামু আলাইকুম। গল্প সমুদ্র বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত রহস্য উপন্যাস ভোপাল রহস্য। আজকে আপনারা শুনবেন উপন্যাসটির ৮ম পর্ব। সরু রাস্তা দিয়ে পাথরের উপর দিয়ে দিয়ে নিচে নামা সত্যিই বড় কষ্টকর। একটানা নিচে নামা নয়, মাঝে মাঝে আবার উপরেও উঠতে হয়। ডক্টর চিরঞ্জীব সাক্সেনাই একটু পরে হাঁপিয়ে গেলেন, অথচ কাকাবাবুর মুখে কোনো পরিশ্রমের চিহ্ন নেই। অন্য কেউ নিষেধ করলেও কাকাবাবু শুনছেন না, আবার নিজের কোনো রকম অসুবিধে হলেও কারুকে জানাবেন না। যে বড় গুহাটার সামনে মিংমাকে একজন মেরেছিল, সেখানে পৌঁছে আমি বললুম, কাকাবাবু ঠিক এই জায়গায় সেই লোকটা। কাকাবাবু ডক্টর সাক্সেনাকে ঘটনাটা শোনালেন। উনি তো খুবই অবাক। আদিম গুহা মানবের ছদ্মবেশ, এরকম উদ্ভট চিন্তা কার মাথায় আসতে পারে? কপাল কুঁচকে খানিকক্ষণ চিন্তা করে উনি বললেন, আর বোধ হয় যাওয়া উচিত নয় আমাদের। অন্তত পুলিশ দুজনকেও সঙ্গে আনলে হতো। কাকাবাবু বললেন, এতখানি যখন নেমেছি তখন সেই গুহাটা আমি একবার দেখে আসতে চাই। শোনো রাজা, এখানে যদি কয়েকজন খুনে গুন্ডা লুকিয়ে থাকে, আমাদের পক্ষে তা বোঝার উপায় নেই। যদি হঠাৎ তারা আক্রমণ করে, আমি আর যেতে চাই না। তুমি আমাকে ভীতু ভাবতে পারো, কিন্তু আমার ওপর ওরা তাক করে আছে। পাঁচমারিতে একবার খুন করতে এসেছিল। তাহলে এক কাজ করা যাক, আপনি উপরে উঠে যান, সন্তু আর মিংমা আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। সেই গুহাটা এখান থেকে কোন দিক হবে আমায় বলে দিন, আর কত নম্বর, আমি একাই সেখানে যাব। তুমি দেখছি আচ্ছা পাগল, চলো, এসেছি যখন সবাই যাই। আমরা পাহাড়ের খানিকটা নিচের দিকে নেমে এসেছি। এখান থেকে উঠবার সময় আমার আর মিংমার তেমন অসুবিধা না হলেও কাকাবাবু আর সাক্সেনার তো প্রাণ বেরিয়ে যাবে। এর থেকে তো পাহাড়ের উল্টো দিকে ঘুরে এসে নিচ থেকে উপরে ওঠা সহজ ছিল। ডক্টর সাক্সেনা বললেন, এসে গেছি। ওই যে ডাহিনা দিকের গাছের আড়ালে। সেদিকে কয়েক পা এগোতেই আমরা একটা গোঙানির আওয়াজ শুনতে পেলাম। একজন মানুষ যেন প্রায় অজ্ঞান অবস্থায় উহ করছে। মিংমাই প্রথমে দৌড়ে গেল সেদিকে, তারপর চেঁচিয়ে ডাকলো, সন্তু সাপ, ইধার আও। সেখানে গিয়ে আমি প্রায় আটকে উঠলাম। একটা বড় পাথরের নিচে আধখানা চাপা পড়ে আছে একজন মানুষ, সেই গুহা মানব। মাটিতে অনেকখানি রক্ত জমে কালো হয়ে গেছে। লোকটা ওখানে গেল কি করে? কেউ নিশ্চয়ই ওপর থেকে পাথরটা গড়িয়ে ফেলে ওকে চাপা দিয়েছে, কিংবা এমনি এমনিও পাথরটা পড়তে পারে। মিংমা আর আমি ঠেলে পাথরটা সরাবার চেষ্টা করলাম, কিন্তু সেটা দারুণ ভারী। এর মধ্যে কাকাবাবু আর সাক্সেনাও পৌঁছে গিয়ে হাত লাগালেন। অনেক কষ্টে পাথরটাকে একটু মোটে নাড়ানো গেল। সেই অবস্থায় মিংমা লোকটির হাত টেনে ধরে নিয়ে এলো বাইরে। এবার ভালো করে দেখে মনে হয় লোকটি যেন সেই একজন আদিকালের গুহা মানব। চিরঞ্জীব সাক্সেনা হাঁটু মোড়ে লোকটার পাশে বসে পড়ে। প্রথমে নাকে হাত দিয়ে দেখলেন, তারপর বললেন, বেঁচে আছে। এখনও চিকিৎসা করলে বেঁচে যেতে পারে। কিন্তু আমরা যদি এখানে এসে না পড়তুম, কেউ দেখতে না পেত ওকে, এই অবস্থায় মরে যেত। কাকাবাবু বললেন, কিন্তু লোকটা কে? ওর দাড়ি গোঁফ আর মাথার চুল টেনে দেখুন তো, মনে হচ্ছে নকল। সত্যিই তাই। মিংমা ওর চুল ধরে টান দিতেই সব শুদ্ধ উঠে এলো। দাড়ি গোঁফেরও সেই অবস্থা। চিরঞ্জীব সাক্সেনা দারুণ বিস্ময়ের সঙ্গে বললেন, তাজ্জব, এও কি বিশ্বাস করা যায়? এ যে ভিখু সিং। কাকাবাবু বললেন, ভিখু সিং? সে সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকতো? হ্যাঁ, ছুটি নিয়ে দেশে গিয়েছিল। সে এখানে কি করছে বুঝতে পারছেন না? ও এসেছিল গুপ্তধনের সন্ধানে। নিশ্চয়ই আপনাদের আলোচনা লুকিয়ে চুরিয়ে শুনেছে। মাটিতে বসে পড়ে চিরঞ্জীব সাক্সেনা বললেন, হাহ ভগবান,
গুপ্তধনের এত লোভ, এত বিশ্বাসী নখর ভিখু সিং? হ্যাঁ, ও আমাদের কথাবার্তা তো শুনতেই পারে। আমার সঙ্গে ভীমবাট্টাতেও এসেছে কতবার। কাকাবাবু বললেন, এখন ওকে বাঁচানোর চেষ্টা করা দরকার। ওর কাছ থেকে কিছু খবর পাওয়া যেতে পারে, কিন্তু ওকে এতখানি উপরে তুলে নিয়ে যাওয়া হবে কি করে? বেশি নড়াচড়াও করা উচিত না। ভিখু সিংয়ের এখনও জ্ঞান ফেরেনি। আধা অজ্ঞান অবস্থায় মাঝে মাঝে আ শব্দ করছে। ওর একটি হাত আর একটি পা থেতলে গেছে মনে হয়, মাথাতেও চোট লেগেছে। কাকাবাবু বললেন, দাদা, এক কাজ করা যাক। আপনার গাড়িটাকে যদি ঘুরিয়ে এই পাহাড়ের নিচে আনা যায়, তাহলে ওকে এখান থেকে সহজে নামিয়ে দেওয়া যাবে। ঠিক হলো, মিংমা ওপরে গিয়ে সাকসেনার লোকদের খবর দেবে। মিংমা ঠিক বুঝিয়ে বলতে পারবে না বলে সাকসেনা একটি কাগজে লিখে দিলেন কয়েক লাইন। মিংমা সেটা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলুম, কাকাবাবু, ও এরকম সেজেছে কেন? কাকাবাবু বললেন, ইতিহাসের পণ্ডিতের চাকর তো, শুনে শুনে নিজেও ইতিহাসের অনেক কিছু জেনে গেছে। অনেক বইতে ছবি টবিও দেখেছে নিশ্চয়ই। ভেবেছে গুহামানব সেজে থাকলে কেউ ওকে দেখলেই ভয়ে পালাবে। সাকসেনা বললেন, ঠিক বলেছ বেটা, তাই ভেবেছিল নিশ্চয়। আমার মনে হয় ও এখানে কিছু খোঁড়াখুড়িও করেছে। কাকাবাবু বললেন, এর মধ্যেই একটা বেশ বড় গর্ত আমার চোখে পড়েছে। সেটা ওর একার পক্ষে খোঁড়া সম্ভব নয়। হয় ওর সঙ্গে আরও লোক ছিল, কিংবা যে বা যারা ওকে মেরেছে তারাও গর্ত খুঁড়েছে। আমি বললুম, কাকাবাবু, বোধ হয় গুপ্তধন পেয়ে গেছে, তাই ওকে ভাগ না দেওয়ার জন্য ওকে মেরে ফেলতে চেয়েছিল। কাকাবাবু বললেন, কথাটা কিন্তু সন্তু একেবারে মন্দ বলেনি দাদা। এখানে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া গেছে, নাইলে শুধু গুপ্তধন পাওয়া যেতে পারে এই উড়ো কথাতেই 3 জন মানুষ খুন হয়ে গেল? কিছু পাবার পরে লোভ বেড়েছে, এমনও হতে পারে। সন্তু, দেখতো এদিকে এরকম গর্ত কটা আছে। আমি খানিকটা ঘুরে বেশ বড় বড় 5টা গর্ত দেখতে পেলাম। সবগুলোই 1 মানুষ 2 মানুষ গভীর। একটা গর্তের মুখে বারুদের দাগ দেখে মনে হলো সেটা ডিনামাইট দিয়ে ওড়ানো হয়েছে। এর মধ্যে 2-1টা গর্ত বেশ নতুন, একটাকে তো মনে হয় কালকেই খোঁড়া হয়েছে। ফিরে এসে সেই কথা জানাতে কাকাবাবু বললেন, দেখলেন তো? সাকসেনা বললেন, কিন্তু ওরা সংকেতের অর্থ জানবে কেমন করে? তা তো জানতে পারে না যদি মনমোহন কারুকে না বলে। মনমোহন তাহলে জানতো? মনমোহন আমাকে পিড়ে পিড়েই করেছিল ওর একটা অর্থ উদ্ধার করে দিতে। আমি স্টাডি করার তত সময় পাইনি তো, তবু একটা আন্দাজ করেছিল। মনমোহন বলল, তাহলে সে অনুযায়ী এক্সকাভেশন করা হোক। আমি বললুম, যদি গুপ্তধনের ব্যাপার হয় তবে আগে সরকারকে সব জানাতে হবে। গুপ্তধন সাধারণত সরকারের সম্পত্তি হয়, অন্য কেউ নিতে পারে না। সরকারকে জানিয়ে কাজ শুরু করতে অনেক দেরি হয়ে যাবে। তাই বলেছিলাম আমি বিদেশ থেকে ফিরে আসি, তারপর দেখা যাবে। নিশ্চয়ই মনমোহন সেই কথা চেপে রাখতে পারেনি। অর্জুন শ্রীবাস্তব আর সুন্দরলালকেও বলেছিল কোনো এক সময়। সুন্দরলাল বলেছে তার ছেলেকে। আপনি বিদেশে ছিলেন, এই 4 জনের কোনো একজনের কাছ থেকে শুনে ফেলেছে বাইরের কোনো লোক। তারপরই শুরু হয়েছে গন্ডগোল। আপনাকে বলা হয়নি, এই পাহাড়ে আরও একজন ঘুরছিল কাল রাত্রে, আমরা দেখেছি। সে হলো মনমোহনের চাকর, যার জিভ কেটে দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম ও এসেছিল প্রতিশোধের জন্য, কিন্তু এমনও হতে পারে ও এসেছে গুপ্তধনের লোভে। বাপ রে বাপ, আর বলো না, আমার মাথা ঘুরে যাচ্ছে। মানুষের এত লোভ! ভিখু সিং আমার অত বিশ্বাসের লোক ছিল, সে বেকুফটাও পর্যন্ত এখানে এসেছে লুকিয়ে লুকিয়ে। কাকাবাবু বললেন, চলুন দাদা, ততক্ষণ গুহাটার ভেতরে একটু দেখে আসি। এই গুহাতেও একটি উঁচুতে কয়েকটা পাথরের উপর পা দিয়ে সিঁড়ির মতন উঠতে হয়। কাকাবাবু কারোর সাহায্য না নিয়ে উঠে এলেন ওপরে। গুহাটা চৌকো ধরনের, প্রায় একটা ঘরের মতন। খাট বিছানা পেতে এখানে বেশ ভালোভাবেই থাকা যায়।
কোনো পালাতক রাজার পক্ষে এখানে আশ্রয় নেওয়া অসম্ভব কিছু নয়। কাকাবাবু টর্চ জেলে সব দেয়ালগুলো দেখতে লাগলেন। কোনো দেয়ালেই কোনো ছবি নেই। ছবি দেখতে পাওয়া গেল ছাদে, পাশাপাশি নানা ভঙ্গির অনেকগুলো মানুষ, অন্য গুহাগুলোর মতন, ঠ্যাংরা কাঠির মাথায় আলুর দমের মতন চেহারার মানুষ। আমি সংখ্যা গুনতে লাগলুম। চিরঞ্জীব সাক্সেনা হঠাৎ বলে উঠলেন, ইস, ছি ছি ছি, কি অন্যায়, কি অন্যায়! ভ্যান্ডালস! এদের ফাঁসি হওয়া উচিত। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ওই দেখো, দেখছো ভাঙা জায়গা? ছেনি কিংবা বাটি দিয়ে কেউ ওখানে পাথর ভেঙে নিয়েছে। ওখানে ছবি ছিল, আলবৎ কেউ ছবিগুলো কপি করে নিয়ে তারপর আসল ছবি নষ্ট করে ফেলতে চেয়েছে, যাতে আর কেউ এখান থেকে কোনো সূত্র না পায়। ছি ছি ছি, এরকম মূল্যবান ছবি দেশের সম্পদ। আমি ততক্ষণে গুনে ফেলেছি, এখানে ছবি আছে মোট ২৭টা মানুষের। তার পাশের পাথরের চালটা উঠে গেছে অনেকখানি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আগে কি এখানে মোট ৪০ জন মানুষের ছবি ছিল? চিরঞ্জীব সাক্সেনা বললেন, না, সাংস্কৃতিক ভাষায় ৪০ জন মানুষ উল্লেখ থাকলেও এখানে ছবি ছিল মোট ১৪৫টা। আমরা খুব শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস এনেও দেখেছি, তার আশেপাশে আরও ছবি মুছে যাওয়ার চিহ্ন ছিল। আচ্ছা দাদা, কতগুলো এরকম মানুষের ছবি দেখে কি করে ভাষা পড়া যায়? ওটা ছিল মনমোহনের ব্যাপার। তবে দেখছো তো, প্রত্যেকটা ছবির হাত পায়ের ভঙ্গি আলাদা। ওই হাত পায়ের ওঠানামার মধ্যেই একটি ভাষা থাকতে পারে, অনেকটা সিমাফোরের মতন। তুমি নিশ্চয় সিমাফোর কি তা জানো? আমি এই বাচ্চাকে বুঝিয়ে দিচ্ছি। আমার দিকে ফিরে তিনি বললেন, শোনো সন্তু বেটা, সিমাফোর হচ্ছে একটা কথা না বলা ভাষা, অনেকটা তোমার টেলিগ্রাফের টরেক্কার মতন। তুমি এখানে পোস্ট অফিসে বসে টরেক্কা করো, বহুত দূরে আরও একজন সেই ভাষা বুঝে যাবে। এই টরেক্কাকে বলে মর্স কোড, আর সিমফোর তারও আগের। তুমি মনে করো একটা দ্বীপে একা বিপদে পড়ে আছো, দূর দিয়ে একটি জাহাজ যাচ্ছে। তুমি চিৎকার করলেও তো সমুদ্রের আওয়াজের জন্য তোমার গলা কেউ শুনতে পাবে না। তখন যদি তুমি সিমাফোর কোড জানো, তাহলে একটা পতাকা কিংবা জ্বলন্ত মশাল নিয়ে ঠিকঠাক নাড়ালে জাহাজের ক্যাপ্টেন বুঝতে পেরে যাবে। সামনের দিকে দুবার নাড়ালে বুঝবে খাদ্য, আর মাথার উপরে দুবার ঘোরালে বুঝবে হিংস্র প্রাণী। এরকম, বুঝলে তো? আমি জিজ্ঞেস করলাম, গুহাবাসীরা সিমাফোর জানতো? সিমাফোর ঠিক নয়, ওরা নিজস্ব অন্য একটা ভাষা তৈরি করে নিয়েছিল। মনমোহন তার পাঠ উদ্ধার করেছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, মূল ছবিগুলোর সব ছবি তোলা আছে আপনার কাছে? আমার কাছে নেই, তবে মনমোহনের কাছে অনেক রকম এই ছবি তোলা ছিল। সবাই জানে যে ৩ জন খুন হয়েছে তাদের কিছু চুরি যায়নি, কিন্তু মনমোহনের ঘর থেকে এই ছবিগুলো উধাও হয়ে গেছে কিনা পুলিশ নিশ্চয়ই সে খোঁজ নেয়নি। ঠিক বলেছ, পুলিশের একথা মাথাতেই আসবে না। চলুন, এখানে আর কিছু দেখবার নেই, বাইরে যাই। বাইরে গিয়ে দেখলুম ভিখু সিং চোখ মেলেছে, কোনো রকম উঠে বসবার চেষ্টা করছে। চিরঞ্জীব সাক্সেনাকে দেখে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাকাবাবু বললেন, দাদা, ওকে জিজ্ঞেস করুন ওকে যে মেরেছে তাকেও দেখতে পেয়েছিল কি না। কিন্তু ভিখু সিং কোনো উত্তর না দিয়ে শুধু কেঁদেই চলল। চিরঞ্জীব সাক্সেনা বিরক্ত হয়ে ধমক দিয়ে বললেন, চুপ করো, তোর ভয় নেই, তোকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। কাকাবাবু বললেন, ব্যাপারটা ঘুরেছে নিশ্চয়ই কাল রাত্রিরে। উপরে বসে পাহারা দিয়ে কোনো লাভ হলো না। উপরের গাড়ির রাস্তা দিয়ে না এসে যে কেউ পাহাড়ের নিচে দিয়ে এদিকে আসতে পারে। একটু পরেই তলা থেকে মিংমার গলার পেলাম, আঙ্কেল সাহেব, বুঝলাম গাড়ি এসে গেছে এদিকে। মিংমা আর পুলিশ দুজন উপরে উঠে এলো জঙ্গল ঠেলে। তারা ৩ জনে ধরাধরি করে ভিখু সিংকে নামিয়ে নিয়ে চলল। চিরঞ্জীব সাক্সেনা কাকাবাবুকে বললেন, রাজা, তুমিও চলো আমাদের সঙ্গে।
এখান থেকে আর কি করবে? ভেবেছিলুম কাকাবাবু সে কথা শুনবেন না, কিন্তু আশ্চর্য ব্যাপার, কাকাবাবু তক্ষুনি রাজি হয়ে গেলেন। বললেন, হ্যাঁ চলুন। এখানে থেকে আর কি হবে? এখানে সত্যিই যদি গুপ্তধন থাকে তবে তা উদ্ধার বা রক্ষা করার দায়িত্ব সরকারের, আমাদের তো নয়। শেষ হলো ৮ম পর্ব। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে এতক্ষণ গল্প পাঠে আমি ছিলাম ফিরোজ জাফরুল। আপনাদের জন্য শীঘ্রই ৯ম অর্থাৎ অন্তিম পর্বটি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।